How are you? I hope you are well by the grace of Allah. However, আমি এখন তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন। দ্যাট মিনস স্পিচ, বাংলাতে বলবো উক্তি। আমরা এখন এই ন্যারেশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বিষয়টা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে তোমাদের জন্য সহজ হবে এবং তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব ন্যারেশন, যাকে আমরা বলতেছি স্পিচ, আর বাংলাতে বলবো হচ্ছে উক্তি। বুঝতে পারছো? তো এখন আমরা প্রথমেই আলোচনা করব ন্যারেশন বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যারেশন। তো ন্যারেশন বলতে আমরা বুঝবো বক্তা যে কথাটা বলেন সেটাকেই আমরা বলবো ন্যারেশন বা স্পিচ বা উক্তি। কোনো বক্তব্য কিংবা কোনো সংবাদ কিংবা কোনো মন্তব্য কিংবা কোনো অনুরোধ করতে গিয়ে বক্তা যে বিশেষ স্টাইল বা পদ্ধতিটাকে অবলম্বন করেন সেই স্টাইল বা সেই অবলম্বন বা কিংবা সেই পদ্ধতিটাকে আমরা বলবো ন্যারেশন বা স্পিচ, বাংলাতে বলছি উক্তি। ক্লিয়ার? গুড। এখন আমরা এই ন্যারেশনকে দুইটি ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, যেটাকে বাংলাতে বলবো আমরা প্রত্যক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন এটাকে বলবো আমরা প্রত্যক্ষ উক্তি। আর দ্বিতীয়তে বলবো হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, বাংলাতে বলবো আমরা হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে আমরা বুঝতে পারছি ন্যারেশন কয় প্রকার। ন্যারেশনের সাধারণত আমরা দুই ভাগে ভাগ করবো। এক হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, দুই নম্বর হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। এখন জানবো আমরা যে ডাইরেক্ট ন্যারেশন মানে যে প্রত্যক্ষ উক্তি, ডাইরেক্ট ন্যারেশন আমরা কাকে বলবো। বক্তা যখন নিজেই হুবহু কিছু তার শ্রোতার কাছে পরিবেশন করেন বা বলেন সেটাকে বলবো আমরা ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কোনো বক্তব্য শোনার পর কোনো শ্রোতা যখন তার নিজের ভাষায় বক্তার এই শোনা কথাগুলো অন্য আরেকজনের কাছে উপস্থাপন করবে, তখন সেটাকে বলবো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা ডাইরেক্ট ন্যারেশন কাকে বলবো এবং ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলবো। এখন যে বিষয়টা আমরা আলোচনা করবো যে ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে যে বক্তার হুবহু কোনো উক্তি, এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে বাক্যটার মধ্যে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম, যেমন আমি তোমাদেরকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। She said to me, she said to me, I am very ill. He said to me, তিনি আমাকে বললেন, কি বললেন? I am very ill, আমি অত্যন্ত অসুস্থ। তো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে দুইটা অংশ দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ, ইনভার্টেড কমার বাইরে একটা অংশ রয়েছে। তো ইনভার্টেড কমার বাইরের অংশের মধ্যে একটি আছে সাবজেক্ট, একটি আছে ভার্ব এবং আরেকটি আছে অবজেক্ট। তো এই যে ভার্বটি রয়েছে এই ভার্বটিকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কি বলবো এটাকে? রিপোর্টিং ভার্ব। যদি আপনাকে প্রশ্ন করে রিপোর্টিং ভার্ব কোথায় থাকে, সব সময় ইনভার্টেড কমায়
বাইরের অংশে রিপোর্টিং ভার্ব বিরাজ করে। পক্ষান্তরে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে রিপোর্টেড স্পিচটা যখন আমরা লিখবো ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, তখন এর প্রথম যে শব্দটা থাকবে তা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। প্রথম শব্দের প্রথম বর্ণটা আমরা অবশ্যই বড় হাতের উপর লিখবো বা ক্যাপিটাল লেটারে লিখবো। শেষে গিয়ে ফুল স্টপ হবে এবং ফুল স্টপের পরে কমাটা আমরা ক্লোজ করে দেবো। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশনটাকে, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করবো তখন একটা জিনিস কিছু আমরা এখানে 5টি বা 6টি মৌলিক পরিবর্তন করবো। সেই পরিবর্তনগুলো আমি তোমাদের পরবর্তীতে আলোচনা করছি। স্বাভাবিক একটা ধারণায় বলছি, সেটা হলো যে ইনভার্টেড যখন আমরা কমা তুলে দিব সেই সময়, ইনডাইরেক্ট করার সময়, অর্থাৎ বাকি কোনো প্রকার কমা ব্যবহার করা যাবে না। এমনকি ইনভার্টেড কমার পরে ডাইরেক্ট ন্যারেশনের যে ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে তা যদি নাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড হয়ে থাকে তা সেটাকে আমরা স্মলার লেটারে পরিণত করি। তো আমরা এখন জানলাম যে ডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্যগুলো কি কি। ডাইরেক্ট ন্যারেশনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ থাকবে যেটাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরে একটা অংশ থাকবে, সেটার মধ্যে থাকবে রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে এখন আমরা যদি প্রশ্ন করি যে ন্যারেশনের বা ডাইরেক্ট ন্যারেশনের একটি বাক্যের কয়টা অংশ থাকতে পারে, স্বাভাবিকভাবে আমরা বলবো 2টি অংশ। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর অপরটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আশা করি বুঝতে পেরেছ। এখন এই ডাইরেক্ট স্পিচগুলোকে বা ডাইরেক্ট ন্যারেশনগুলোকে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাব তখন আমাদের কয়েকটি মৌলিক বিষয় পরিবর্তন একেবারে অপরিহার্য। এই মৌলিক পরিবর্তনগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে প্রথমে কি করব, প্রথমে আমরা করব হচ্ছে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন। দ্বিতীয়ত হচ্ছে ইনভার্টেড কমা এর পরিবর্তন। তৃতীয়ত হচ্ছে পার্সনের পরিবর্তন, পার্সন এর পরিবর্তন। চতুর্থতে বলবো হচ্ছে টেন্স এর পরিবর্তন। আর নাম্বার 5 বলবো আমরা হচ্ছে নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন। আমরা যখন এই ডাইরেক্ট ন্যারেশনগুলো থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে যাব তখন আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এখানে রিপোর্টিং ভার্ব আছে সেই, আমরা এটাকে পরিবর্তন করব। দ্বিতীয়ত হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। তারপর আমি ইনভার্টেড কমা ইনডাইরেক্ট ন্যারেশনে ব্যবহার করতে পারবো না, এটাকে তুলে দেব। তৃতীয়ত হচ্ছে পার্সনের পরিবর্তন। চতুর্থ হচ্ছে টেন্সের পরিবর্তন। যেমন এখানে যদি আমাদের প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা এই অংশের টেন্সের কোনো পরিবর্তন করতে পারবো না, তখন শুধু পার্সনের পরিবর্তন হবে। কিন্তু এখানে যদি আমাদের পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটি, তাহলে আমাদের এই অংশের টেন্সগুলোরও পরিবর্তন করতে হবে। জাস্ট এক্সাম্পল, এটা যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত করব। যদি এটা পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় এটাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো?
নেক্সট তারপর বলছি যে আমরা নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিণত করব। এটা হচ্ছে যে যে সমস্ত শব্দ আমাদেরকে মনে যে খুব কাছাকাছি নির্দেশ করা হচ্ছে। জাস্ট একটা এক্সাম্পল ধরে নাও যে দিস ইজ মাই পেন। আমি বলছি এই কলমটি আমার, এই কলমটি আমার, তার মানে এই কলমটি কোথায় আছে? একদম আমার কাছাকাছি। আমরা যখন এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন বলবো ওই কলমটি আমার, এই কলমটি আমার, আমার নিকটে, আমার কাছাকাছি বোঝাচ্ছে। যখন এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করবো তখন বলবো ওই কলমটি আমার, তাহলে এটা হচ্ছে আমাদের তখন দূরত্ববাচক শব্দে পরিণত হবে। ক্লিয়ার তো? আশা করি তোমরা আমাদের কথাটা বুঝতে পেরেছ। এখন আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাতে যাচ্ছি, একটা বাক্য লিখে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, যে মৌলিক পরিবর্তনগুলো সেটা দেখাই। এখানে ফাদার said to me, father said to me, you are very lazy. এটা বাংলা খেয়াল করো, আমরা কোনো বাক্য অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ বা এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা লিখি না কেন, সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বা নোট অফ ইন্টারোগেশন কিংবা প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন, বিশেষণবোধক চিহ্ন যাই ব্যবহার করি না কেন, তারপরেই কিন্তু আমাদেরকে কমাটা ক্লোজ করতে হবে। এটা যখন করবো আমরা প্রথমে চিন্তা করবো এই ন্যারেশনগুলো যে আমরা পরিবর্তন করবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স, সেন্টেন্স অনুযায়ী আমরা এই ন্যারেশনগুলোকে পরিবর্তন করবো। কীরকম? অ্যাসার্টিভকে পরিবর্তন করবো একভাবে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে একরকম, অবজেক্টিভের ক্ষেত্রে একরকম, এক্সক্লেমেটরির ক্ষেত্রে আরেকরকম। তো তবে এখানে কিছু কিছু নিয়ম আছে যেটা আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম নিয়ম অনুসরণ করতে হয়। যেমন আমাদের ইনভার্টেড কমার পরিবর্তন, টেন্সের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এগুলো আমরা সবসময় একইভাবে করে থাকি। কিন্তু এই ইনভার্টেড কমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে একরকম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরেক রকম, আবার ইম্পারেটিভ সেন্টেন্সে গিয়ে আর ভিন্নতা দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা সেন্টেন্সে যে নিয়মগুলো আমাদের ঠিক একই রকমের থাকে, অর্থাৎ সবগুলো সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তনের কিছু নিয়ম একই রকমভাবে অবস্থান করে, সেগুলোকে আমরা বলবো জেনারেল রুলস। আর যেগুলো একটু সেন্টেন্স থেকে পরিবর্তন হয় সেই রুলগুলোকে আমরা বলবো স্পেশাল রুলস। একটা হচ্ছে জেনারেল রুল, আর একটা হচ্ছে স্পেশাল রুলস। জেনারেল রুলস মানে সবার জন্য প্রযোজ্য, পাঁচটা সেন্টেন্সে একই রকম কাজে আমরা ব্যবহার করতে হবে, পরিবর্তন করতে হবে। আর এগুলো আছে যে রুলগুলো আমরা প্রত্যেকটা সেন্টেন্সে একইভাবে ব্যবহার করতে পারবো। যাই হোক, আমরা প্রথমে দেখব ফাদার সেড টু মি। ফাদার এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেড রিপোর্টিং ভার্ব টু দ্য অবজেক্ট, কমা শুরু ইউ আর ভেরি লেজি। আমরা এখানে পাঁচটা পরিবর্তন না দেখাবো এখানে। তো এখানে মনে হচ্ছে আমাদের একটা পরিবর্তন নেই। তো প্রথমে আমরা দেখব যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পর যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সেটকে পরিবর্তন করে টোল্ড করব। ফাদার টোল্ড, তখন অটোমেটিকলি উঠে গেল ফাদার টোল্ড মি। বুঝতে পারছি তো? সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সেইটাকে টোল্ড করব। যদি এখানে সে থাকতো টেল করতাম, সেজ টেলসে পরিণত করতাম, তারপর অবজেক্ট বসতো, টু তখন অটোমেটিকলি উঠে যেত। এখন যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কমা তুলে দেওয়ার জন্য কি বসাবো? কমা তুলে দেওয়ার জন্য এখানে দ্যাট বসাবো। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, ইনভার্টেড কমাকে তুলে দিলাম। তৃতীয়ত বেলায় আসবে আমাদের এখানে পার্সনের পরিবর্তন। পার্সন প্রথমে আমরা লক্ষ্য করি ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন। তো আমরা জানি
রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসনে থাকে তাহলে ইন্টারেক্ট করার সময়টা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করবে, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ফলো করবে। আর যদি এখানে থার্ড পারসন হয় তাহলে তার কোনো পরিবর্তন করতে হয় না, তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবো আমরা? অবজেক্টকে, মি সাবজেক্ট হয়ে গেল আই। আই একটা জিনিস খেয়াল করি আমরা, রিপোর্টিং ভার্বের কোন টেন্স আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা কি করব? এই অংশের টেন্সে পরিবর্তন করব। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট করব। তাহলে আই am is are was হয়ে গেল I was very lazy। তাহলে আমরা এখানে যে পরিবর্তনের কথা বলছি আমরা, মৌলিক পরিবর্তন হলো, তার মধ্যে আমরা প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম, ইউ সেকেন্ড পারসন দিয়ে পরিবর্তন করলাম, প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন করে পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। তাহলে আমরা মৌলিক পরিবর্তনগুলো এখানে আশা করি বুঝতে পারছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ফাদার টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি লেজি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে আমরা কিভাবে এটাকে পরিবর্তন করব। যে আমরা ডাইরেক্ট অ্যাকশন থেকে ইনডাইরেক্ট করার সময় এই মৌলিক যে পাঁচটি পরিবর্তন আছে সেই মৌলিক পাঁচটি পরিবর্তনকে যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই আমরা ডাইরেকশন করতে সক্ষম হব এবং আমরা এই ডাইরেকশনটাকে খুব সহজেই করতে পারব। এখন পাঁচটা পরিবর্তনটা আমি তোমাদের দেখালাম। এখন হচ্ছে এই পাঁচটা পরিবর্তনের মধ্যে প্রথমে বলছি আমরা ইনভার্টেড কমার পরিবর্তন। তো ইনভার্টেড কমার পরিবর্তনগুলো হচ্ছে এরকম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি আমাদের মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্ব দেখা যাচ্ছে আগে থেকে সে অথবা সেজ কিংবা সেড প্লাস পার্সোনাল প্রোনাউন অবজেক্ট হিসাবে আছে। পার্সোনাল কিছু প্রোনাউন যেটাকে আমরা অবজেক্ট হিসাবে দেখতে হবে। তখন কি করব? এটাকে পরিবর্তন করে আমরা প্রথমে করব টেল অথবা টেলস অথবা টোল্ডে পরিবর্তন করব। এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ যখন আমরা করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে এখানে আমাদের সেড বা সেড আছে, এখানে সে অথবা সেড যেটা থাক না কেন এটাকে আমরা ইনভার্টেড কমা পরিবর্তন করার সময় করব আস্ক অথবা আস্কড কিংবা ওয়ান্ট টু নো কিংবা ওয়ান্টেড টু নো ইত্যাদিতে পরিণত করে দেব। আমরা ইনকোয়ার অফ অথবা ইনকোয়ার অফ ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের কিসের পরিবর্তন করাচ্ছি? এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন কোন কোন সেন্টেন্সে আমরা কিভাবে এগুলোকে দেখাতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সে এভাবে পরিবর্তন করব, ইন্টারোগেটিভে সে বা সেড যে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে আস্ক অথবা আস্কড কিংবা ওয়ান্ট টু নো ওয়ান্টেড টু নো ইত্যাদিতে রিপোর্টিং ভার্বগুলোকে পরিবর্তন করব। নেক্সট হচ্ছে অপারেটিভ সেন্টেন্স যদি আসে আমাদের, অপারেটিভ সেন্টেন্সে যাই থাক না কেন রিপোর্টিং ভার্ব সে সেড যেটা থাকবে সেটাকে আমরা কি করব? ডাইরেক্ট দেখাচ্ছি উইশ অথবা উইশড। প্রেজেন্ট টেন্সে উইশ, পাস্ট টেন্সে উইশড। প্রার্থনা করা বোঝাবে প্রেজেন্ট টেন্সে বসবে প্রে অথবা পাস্ট টেন্স হয়ে গেলে প্রেড। রিপোর্টিং ভার্বগুলোকে আমরা এভাবে পরিবর্তন করব। ইচ্ছা যদি কখনো বোঝায় উইশ অথবা উইশ, প্রার্থনা করা বোঝালে তখন ব্যবহার করব আমরা প্রেড। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ। ইম্পারেটিভ, ইম্পারেটিভে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাবে সেই হিসাবে আমরা দেখতেছি কখনো যদি স্বাভাবিক আদেশ করা বোঝায় সে বা সেটগুলোকে পরিবর্তন করে
তখন আমরা করব অর্ডার্ড অথবা commanded, request, requested, advise অথবা advised। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু স্বাভাবিক আদেশ করা বোঝালে আমরা অর্ডার করব, সেনাবাহিনীকে আদেশ করে কমান্ড করব, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট করব, কাউকে উপদেশ দেওয়া বোঝালে সেখানে অ্যাডভাইস করব। এভাবে কি হবে, আমাদের এই রিপোর্টিং ভাগগুলো পরিবর্তন আমরা করব। পরবর্তীতে এটা নিয়ে যখন আমরা টেন্স হয়ে আলোচনা করবো তখন আশা করি তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। ইম্পারেটিভ, এরপরে ক্রম হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন আমরা করব তখন দেখা যাচ্ছে যদি আনন্দ বোঝায় তখন আমরা করব হচ্ছে এক্সক্লেম উইথ জয় অথবা প্লিজার অথবা ডিলাইট। আনন্দ বোঝাবে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে। যদি কখনো দুঃখ বোঝায় তাহলে আমরা কি করব, এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিভ। এইভাবে আমরা কি করব, রিপোর্টিং ভাগগুলোকে পরিবর্তন করব। এখন দেখা যাচ্ছে যে কোনো বাক্য এমন হতে পারে যা আমরা দুঃখ, আনন্দ কিংবা আশ্চর্য কোনো কিছুই বুঝছি না। এখানে এটা হতে পারে যে এক্সক্লেম উইথ উন্ডার, exclaimed with উন্ডা, তখন আশ্চর্য বুঝাবে। আর যখন কোনো কিছুই বুঝাবে না তখন আমরা শুরু করব ক্রাই আউট অথবা পাস্ট টেন্স করলে আমরা করব ক্রাইড আউট। এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের একটা পরিবর্তন। যখন আমরা পরবর্তীতে আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর আলোচনা করব ওয়ান বাই ওয়ান, তখন এগুলো তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তনের একটা ধারা, যা আমরা এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রিলেশন করার সময় রিপোর্টিং ভার্বগুলোকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারব। আমরা বললাম এতক্ষণ রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এরপরে আমরা করব হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। কিভাবে আমরা করব, ইনভার্টেড কমার পরিবর্তন, যা আমরা কোন কোন সেন্টেন্সে কিভাবে ইনভার্টেড কমার পরিবর্তন। স্বাভাবিকভাবে মনে রাখতে হবে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা তুলে দেওয়ার জন্য বসবে দ্যাট। অপারেটিভ সেন্টেন্সে বসবে দ্যাট। এক্সক্লামেটরি এখানেও বসবে আমাদের দ্যাট। মানে পাঁচটা সেন্টেন্সের মধ্যে আমাদের তিনটা সেন্টেন্সে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসার্টিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে সব সময় কি বসবে, কমা উঠে গিয়ে দ্যাট বসবে। শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা একটা বিষয় মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমাদের প্রশ্নগুলো সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়, সাহায্যকারী ভাব কোনগুলো, ডু, ডিড, ডাজ, am, is, are, was, are, সেই ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো দ্বারা দিতে পারবো এগুলোকে বলা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কমা তুলে দেওয়ার জন্য ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার ব্যবহার করব। কখন,
ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমাদের ইয়েস বা নো কোশ্চেন থাকে, ইয়েস বা নো কোশ্চেন দ্বারা যেটাকে উত্তর দিতে হবে সেটাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। তখন আমরা কমা তুলে দেওয়ার জন্য ইফ অথবা ওয়েটা ব্যবহার করব। আর যদি দেখা যাচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দেওয়া থাকে, হু, হোয়াট, হোয়ার, হাউ, সেক্ষেত্রে আমরা এই ইফ ওয়ে দ্বারা ব্যবহার করতে পারবো না। উক্ত ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডগুলো যেখানে ছিল সেই অবস্থায় আবার বসবে। তখন কি হবে? পরবর্তী অংশটাকে আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে দেব। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা পরিবর্তনের ক্ষেত্রে গেল। এখন আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে যদি আমাদের আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধযুক্ত কোনো বাক্যগুলো দেওয়া থাকে তখন আমরা কমা তুলে দেওয়ার জন্য ব্যবহার করব টু। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ সেই সমস্ত বাক্যগুলোতে আমরা কমা তুলে দেওয়ার জন্য ব্যবহার করব টু। কিন্তু যদি লেট দ্বারা বাক্য করা থাকে, লেট আস অথবা লেট হিম, লেট দেম, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কমা তুলে দেওয়ার জন্য আবার ব্যবহার করব দ্যাট। তো আশা করি বুঝতে পারছো তোমাদের আমাদের হলো কিভাবে আমরা ইনভার্টেড কমা কোন কোন সেন্টেন্সে পরিবর্তন করব। আমি আরেকবার বলছি, অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স এদের ক্ষেত্রে আমরা সবসময় কমা তুলে দেওয়ার জন্য ব্যবহার করব দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাট প্রশ্নবোধক বাক্য যদি আমরা ইয়েস নো কোশ্চেন দ্বারা প্রশ্ন করা থাকে তখন আমরা কমা তুলে দেওয়ার জন্য ইফ ওয়ে দ্বারা ব্যবহার করব। আর যদি ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন করা থাকে তাহলে উক্ত ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা যেখানে ছিল সেই অবস্থায় আবার বসলে আপনার কমাটা অটোমেটিক্যালি উঠে যাবে। আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমাদের আদেশ, অনুরোধ, উপদেশ কিংবা নিষেধ করা বোঝায় সেই বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কমা তুলে দেওয়ার জন্য ব্যবহার করব টু। আর যদি লেট যুক্ত কোনো বাক্য থাকে তাহলে সেখানে আমরা লেট যুক্ত বাক্যগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন করার সময় ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে ব্যবহার করব আমরা দ্যাট। আর সবথেকে একটা উল্লেখযোগ্য বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, হয়তো বা বলার প্রয়োজন, সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন আমরা যে সেন্টেন্সেরই করি না কেন সেটা সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ক্লিয়ার? সব সময় আমরা কি করব? প্রত্যেকটা বাক্যকে ইনডাইরেক্ট নারেশন করার সময় তা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রিপোর্টিং ভার্বের পরিবর্তন শিখলাম, ইনভার্টেড কমার পরিবর্তন শিখলাম। এখন শিখব আমরা হচ্ছে পার্সন এর পরিবর্তন। কিভাবে আমরা পার্সনের পরিবর্তন করব? আমরা একটা বাক্য দেখাচ্ছি, সেটা হচ্ছে My friend said to me, my friend said to me, I am going to market today. এটা আমরা কিভাবে পার্সনের পরিবর্তন করব সেই বিষয়টা একটু দেখাই। যে মাই ফ্রেন্ড সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট টুডে। একটা জিনিস লক্ষ্য করি আমরা এখানে যে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে? ফার্স্ট পারসন আছে। যদি এটা ফার্স্ট পারসন থাকে আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে ইন্টারভিউ করার সময় তা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। কাকে করবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। দ্বিতীয়ত, এখানে যদি আমাদের সেকেন্ড পারসন ইউ থাকতো, সরি এটা কাটে ফার্স্ট পারসন হলে আমরা কি করব? রিপোর্টিং ভার্ব এটি তার সাবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। এবং যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন করতে হবে।
আশা করি বুঝতে পারছো যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করে, এবং এখানে যদি থার্ড পারসন থাকে তাহলে তার আর কোনো পরিবর্তন করতে হয় না। আশা করি বুঝতে পারছো যে কি করব, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে নিব, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করবে, থার্ড পারসন হলে তার কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে আমাদের পারসনের পরিবর্তন। আর নেক্সট হচ্ছে টেন্সের পরিবর্তন, এবং তারপর আমরা করব কিছু নৈকট্যবাচক শব্দের পরিবর্তন। তো আজকে মতো এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং বাড়িতে অবস্থান করবে, নিজেকে নিরাপদে রাখবে, তাহলে আমরা সুস্থ এবং সুন্দরভাবে পরবর্তী ক্লাসগুলোতে আবার মনোযোগী হব। এই আশা ব্যক্ত করে সবাইকে আবার বাড়িতে থাকার আহ্বান জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আমরা বন্ধ করি